স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সেখানে তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনূসের সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। চিঠিতে গুতেরেস আরও বলেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে জবাবদিহিতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সব নাগরিক এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। গত 16 আগস্ট চিঠিটি পাঠানো হলেও সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকার অনেক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার প্রায় সবই নেতিবাচক। কিন্তু দেশবাসী চায় পুলিশ হোক জনগণের প্রকৃত সেবক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা কেবল প্রশ্নবিদ্ধ নয়, বরং ন্যাক্কারজনক। আন্দোলন থামাতে মারাত্মক মারণাস্ত্র ব্যবহার করেছে তারা। জনগণের সেবক হিসেবে নয়, ছাত্র জনতার আন্দোলনে প্রতিপক্ষ হিসেবে অবস্থান ছিল পুলিশের। তাই অন্তর্বর্তী সরকার গঠনের পর পুলিশের অনেক সদস্যকে করা হয় চাকরিচ্যুত। বাধ্যতামূলক অবসর ও বদলির পাশাপাশি বাহিনীতে ঘটে বড় রদবদল। এরই অংশ হিসেবে রাজধানীর শাহবাগ থানার নিরস্ত্র পরিদর্শক অপারেশন এরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। আন্দোলন চলার সময় গত 31 জুলাই ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাহিদুল ইসলামের ওপর চড়াও হন তিনি। নাহিদের অভিযোগ, সে সময় মুখ চেপে ধরে মেরে ফেলার হুমকি দেন আরশাদ। আমরা যাচ্ছিলাম, পরে আমাকে আপনি দেখেছেন যে এই পুলিশ, ওনার নাম আরশাদ, উনি আমাকে মুখ চেপে ধরে এবং বলে যে যদি আরেকটা কথা বলিস তাহলে তোকে মেরে ফেলবো। গুলি করে করে লাভ নামানো হয়েছে, কিন্তু গুলি তো মর একটা আহত হয় একটাই যায় স্যার, বাকি ডিজাইন। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা প্রসঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিস্থিতি জানাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সেখানে উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে ওয়ারী বিভাগের ওই পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই গুলিতে নিহত হয় মাগুরার রাজু আহমেদ। পরিবারের হাল ধরতে লেখাপড়ার পাশাপাশি ঢাকায় চাকরি করতেন রাজু। সন্তানকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 19 জুলাই ঢাকা ছিল উত্তাল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় মোহাম্মদপুর এলাকায়। ওই দিন গুলিতে নিহত হয় মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের 3য় বর্ষের শিক্ষার্থী রাজু আহমেদ। সন্তানহারা এ মায়ের বিলাপ যেন থামছেই না। আমার বাবা কত সাবধানে কত হিসেব করে চলে, কি বুদ্ধিমতী কি করলো আর আমার মনে জীবনের মতো শেষ করে দিল। রাজুর স্বজনরা জানান, প্রথমে রাজুর পায়ে গুলি লাগলেও পরে মৃত্যু নিশ্চিতের জন্য আরো গুলি করা হয়। প্রথম পায়ে গুলি মারলেও আমার ভাই পড়ে গেছিল, যদি ওই রকম থাকতো তাও আমার ভাই বেঁচে থাকতো আমাদের মাঝে। তারপরে কাছে এসে ধরে তারপরে তাই পেটে আর একটা গুলি করে তাই আমার বাইরে মাইরে ফেলাই দিয়ে নিশ্চিত করে সে মারা গেছে। এর বিচার চাই আমি। পরিবারের হাল ধরতে লেখাপড়া শেষ করার আগেই ঢাকায় একটি কুরিয়ার কোম্পানিতে চাকরি করতেন রাজু। আর ওরা যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে মারা হয়েছে, আমরা এর অবশ্যই পরিবার থেকে সুষ্ঠু তদন্ত করে এর অবশ্যই শাস্তিমূলক দাবি করে আমরা পরিবার থেকে। রাজু হত্যার বিচার চান সন্তান হারিয়ে দিশেহারা মা ও স্বজনেরা। আমার মনিরে আমার যে সুস্থ বিচার করে। দীপ্ত, বার্তা কক্ষ। লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
পটুয়াখালীতে সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত প্রায় 154 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বরগুনায় 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। গত 5 দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এসব জেলায় দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন আমন কৃষকরা। লঘুচাপের কারণে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। পায়রা সহ সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দক্ষিণ এশিয়ায় ক্রমশ প্রভাব হারাচ্ছে ভারত। বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের চাঞ্চল্য বিষয়টি আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে। এজন্য ভারতের পররাষ্ট্রনীতি ও গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। ছাত্র জনতার আন্দোলনে পতনের পর শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। এখন পর্যন্ত বহুদিনের বিশ্বস্ত বন্ধুর আঙিনাতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানের বিষয় কি ভারত আগে থেকে কিছু জানতে পেরেছিল, অথবা তারা শেখ হাসিনা সরকারকে কি সতর্ক করেছিল, নাকি ভারতের দিক থেকে গোয়েন্দা ব্যর্থতা ছিল? এমন প্রশ্ন উঠেছে বিশেষজ্ঞ মহলে। ঘটনা বিশ্লেষণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে দেখা যায়, 10 বছর আগে নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখন প্রতিবেশী সব দেশের রাষ্ট্রপ্রধানদের দিল্লিতে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল। এমনকি আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফও। তখন ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশীরা সবার আগে আলোচনায় আসে। তবে দীর্ঘ 3 মেয়াদের টানা ক্ষমতার যতই দিন গেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ততই খারাপ হয়েছে। ভুটান, নেপাল, শ্রীলঙ্কা কিংবা মালদ্বীপের মতো দেশে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে। এই তালিকায় সবশেষ সংযোজন বাংলাদেশ। আমেরিকার ওয়াশিংটন ডিসির জর্জটাউন ইউনিভার্সিটির ভারতীয় রাজনীতির অধ্যাপক ডক্টর ইরফান নুরুদ্দিন বলেন, দক্ষিণ এশিয়া হল সারা পৃথিবীতে সবচেয়ে কম সমন্বিত ও সংযুক্ত অঞ্চল। এখানে একটা দেশ থেকে আরেকটা দেশের মধ্যে চলাচল বা আন্তঃসীমানা যোগাযোগ যতটা কঠিন আর জটিল, তেমনটা সারা পৃথিবীর আর কোনো অঞ্চলে নেই। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের বৃহত্তম রাষ্ট্র হিসেবে প্রতিবেশীদের সাথে সম্পর্কগুলো সহজ করা উচিত ছিল ভারতের। মোদী সরকার হিন্দুত্ববাদকে পররাষ্ট্রনীতির একটা প্রধান স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে বিভিন্ন প্রতিবেশী দেশে দেখা গেছে, সেদেশের সরকার হয়তো ভারতের প্রতি খুবই বন্ধুত্বপূর্ণ, কিন্তু সাধারণ মানুষ ভারত বিরোধিতায় ফুঁসছেন। দেশটির এক আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডক্টর মুনিরের মতে, মোদীর সরকারের পররাষ্ট্রনীতির রূপায়ণে ভারতের একটি মারাত্মক ভুল রয়েছে, যা হলো ইন্টেলিজেন্স বা গোয়েন্দা অ্যাপারেটাসের উপর অতিরিক্ত নির্ভরশীলতা। গোয়েন্দাদের চোখ দিয়ে প্রতিবেশী দেশকে বিচার করার চেষ্টা করলে সঠিক সম্পর্ক রাখা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এ বিশেষজ্ঞ। নাদিরা জাহান, দীপ্ত, বার্তাকক্ষ। ডেমোক্র্যাট দলীয় জাতীয় কনভেনশনে এক আবেগ আপ্লুত বিদায়ী ভাষণ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জানান, ক্ষমতায় থাকাকালে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন তিনি। ভাষণে আরও বলেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রকে জেতাতে হলে কামালা হ্যারিস ও টিম ওয়ালসকে নির্বাচনে বিজয়ী করতে হবে। সম্মেলনে বাইডেনের আগে মঞ্চে উঠে সবাইকে চমকে দেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। আগামী নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেন তিনি। স্থানীয় সময় সোমবার শিকাগোতে ডেমোক্র্যাট পার্টির 4 দিনের এই সম্মেলন শুরু হয়। খেলার খবর। টানা 1 যুগের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অনেকটা ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেন নাজমুল হাসান পাপন। ক্রমান্বয়ে বোর্ড থেকে ভিন্ন মতকে পুরোপুরি সরিয়ে রাখার পাশাপাশি নিজের কাছের লোকদের সাহায্য করেছেন টাকার পাহাড় গড়তে। অথচ এই পুরো সময়টায় দেশে ক্রিকেট হেঁটেছে পেছন দিকে। আহম মোস্তফা কামাল আইসিসির সহসভাপতি হওয়ায় 2012 সালের অক্টোবরে বিসিবি সভাপতির চেয়ারে বসেন নাজমুল হাসান পাপন। প্রথমে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেও 2013-তে নির্বাচন করে আইনগতভাবেই সভাপতির দায়িত্ব নেন তিনি।
প্রথম দিকে তাকে দেশের ক্রিকেটের উন্নয়নের কাণ্ডারি ভাবা হলেও সময়ের সাথে সাথে দেশের নামকরা ক্রীড়া সংগঠকদের সরিয়ে বোর্ডের প্রায় সবখানেই নিজের পছন্দের লোক বসান পাপন। এজন্য তিনি রীতিমতো নিয়ন্ত্রণ করেছেন বিসিবি নির্বাচনে ভোটাধিকারপ্রাপ্ত কাউন্সিলর কারা হবেন। ভোট পাওয়ার জন্য যেটা দরকার যে সব মানুষ যেন আপনাকে ভোট দিতে বাধ্য হয়, সেরকম একটা সিচুয়েশন তৈরি করা, সেটাই তারা করেছিল। একটা সময় যখন সারা দেশ জুড়ে ভোটের ব্যবস্থাটা ছিল, সেটাকে ওনারা কিন্তু বদলে ফেলেছিলেন। কিন্তু ক্লাবের সব ক্লাবগুলিকে ইভেন্চুয়ালি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছিল। প্রকৃত ক্রীড়া সংগঠকদের দূরে সরিয়ে ব্যবসায়ীদের আনা হয় বোর্ড পরিচালক করে। অবৈধ সুবিধা পেতে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের প্রক্রিয়াও বিলম্বিত করা হয়। ক্রিকেট অ্যাসোসিয়েশন হলে যেটা হতো কিন্তু বিশাল একটা আর্থিক ব্যাপার এই রিজনের সাথে সংযুক্ত করতে হতো, যার 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 নিয়ন্ত্রণটা হয়তো এই সেন্ট্রাল বোর্ডের হাতে থাকতো। ওভার নিয়ন্ত্রণের ব্যাপার আছে যে সেটাও হয়তো থাকতো না, সেই ব্যাপারগুলি আছে কিন্তু। অথচ এটা ছাড়া কিন্তু ডেভেলপমেন্টের কোনো সম্ভাবনা নেই। একটা ক্রিকেট বোর্ডের পক্ষে সম্ভব না একটা ডিস্ট্রিক্ট পর্যায়ে কি হচ্ছে ওটা দেখা, কিন্তু অথচ আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু সেটাই করে। গত 12 বছরে দেশের ক্রিকেটে, বিশেষ করে পুরুষ ক্রিকেটে নেই বলার মতো কোনো সাফল্য। পছন্দের পরিচালকরা ঝাঁ চকচকে বিপিএল আয়োজনে মনোযোগী হলে ঘরোয়া ক্রিকেট আয়োজনে বরাবরই উদাসীন। মান তো আমরা দেখেছি দিন দিন মানটা কমেছে, কিন্তু কারণ টাকাটার কি ব্যবহার হয়েছে আমরা ঠিক নিশ্চিত নই। কারণ আমরা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট দেখিনি, আমরা দেখিনি যে সারা দেশব্যাপী খেলাধুলোটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, সারা দেশে খেলা হচ্ছে। এখন আমি যতটুকু জানি 40, 35 বা 50টা জেলাতে কিন্তু খেলাই হয় না, বছরের পর বছর ধরে খেলাই হয় না। সো ক্রিকেট বোর্ডের কাজই তো হচ্ছে এটা, সারা দেশে খেলাধুলা হবে, সারা দেশে থেকে যে মেধারা আছে সেই মেধাগুলি উঠে আসার সুযোগ পাবে। ঢাকাকে ঘিরেই তাদের পরিকল্পনা ছিল, এবং যে ঢাকার সাথে এই খেলার সাথে ইলেকশনের একটা সম্পর্ক আছে, তো এখানেই তাদের আগ্রহ ছিল। বোর্ড সভাপতি হিসেবে নির্বাচক প্যানেলে কাজে হস্তক্ষেপ করতেন পাপন। দেশীয় কোচদের অবজ্ঞা করে বিদেশি কোচ এনে তাদের সাথে যোগসাজশে স্তব্ধ করেছেন একাধিক ক্রিকেটারের ক্যারিয়ার। দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য ও বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।